ক্লাস 8-এর আজকে সবাইকে মহালয়া আর বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শুরু করছি। যদিও স্কুল খোলা থাকলে আজকের দিনটা হয়তো তোমাদের ছুটি থাকতো, কিন্তু যেহেতু আগের দিন আমি ক্লাসটা নিতে পারিনি, স্কুলে গেছিলাম, স্কুলে কাজ ছিল, ওই জন্য আজকের ক্লাসটা আর বাদ দিচ্ছি না, আজকের ক্লাসটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো আমরা আজকে করব অক্সিজেনের প্রস্তুতি। এর আগের দিন আমরা করেছি অক্সিজেনের রাসায়নিক ধর্ম সম্পর্কে, রাসায়নিক যে বিক্রিয়াগুলো হয় সেগুলো সব করে নিয়েছি। আজকে আমরা করব অক্সিজেনের প্রস্তুতি। অক্সিজেনের প্রস্তুতি আমরা বিভিন্ন রকম রাসায়নিক যৌগ থেকে করতে পারি। আমরা সেগুলো এমনিতেই নর্মালি প্রস্তুত করতে পারি, আবার কিছু আছে যেখানে আমরা পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুত করি। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রকম বিক্রিয়া আছে। প্রথমে আমরা করব হচ্ছে অক্সিজেনের প্রস্তুতি হাইড্রোজেন পারঅক্সাইড থেকে, H2O2, যার নাম কি হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড যদি আমি টেস্ট টিউবের মধ্যে পরীক্ষাটা যদি এমনি এরকমভাবে করা যায়, যদি দেখি যে এর মধ্যে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড নিচ্ছি, তো স্বাভাবিক অবস্থা হাইড্রোজেন পারঅক্সাইড এরকমভাবে যদি রেখে দিই টেস্ট টিউব হোল্ডার দিয়ে টেস্ট টিউবটাকে আটকে, তাহলে দেখা যাবে যে এর মুখে যদি কোনো একটা শিখাহীন জ্বলন্ত বা শলাকা প্রবেশ করে তাহলে কিন্তু শিখাটা জ্বলতে দেখা যায় না। কিন্তু একই বিক্রিয়া যদি একটা টেস্ট টিউবের মধ্যে আমরা H2O2 নিলাম, নিয়ে তার মধ্যে, তাহলে এটা হচ্ছে আমরা নিয়েছি H2O2, এবার এর মধ্যে যদি আমরা দিয়ে দিই আর একটা রাসায়নিক যৌগ, তার নাম হচ্ছে MnO2, দিয়ে এবার যদি এটাকে একই রকমভাবে টেস্ট টিউব হোল্ডার দিয়ে আটকে রাখি এবং কিছুক্ষণ যদি আমরা এখানটাতে একটা শিখাহীন জ্বলন্ত শলাকা প্রবেশ করাই, তাহলে দেখব যে শলাকাটা উজ্জ্বলভাবে জ্বলছে। শলাকাটা কি হচ্ছে, উজ্জ্বলভাবে টকটক করে জ্বলছে টেস্ট টিউবের মুখ থেকে। তার মানে অবশ্যই কি আছে, এইখান থেকে একটা গ্যাস নির্গত হয়েছে, যে গ্যাসটা শলাকাটাকে উজ্জ্বলভাবে জ্বলতে সাহায্য করছে। আমরা জানি যে অক্সিজেন দাহ্য নয় কিন্তু দহনের সহায়ক, তার মানে এই যে গ্যাসটা উৎপন্ন হলো সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। তাহলে অক্সিজেন গ্যাসটা আমরা কোন অবস্থায় দেখলাম তাড়াতাড়ি উৎপন্ন হচ্ছে, যখন আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে MnO2 মিশাচ্ছি, তখন দেখলাম যে খুব দ্রুত অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কিভাবে বিক্রিয়া হয়, এখানটাতে হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে MnO2 মেশানোর জন্য কিন্তু বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে এবং খুব বেশি পরিমাণে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এখানটাতে MnO2 তাহলে কী হিসেবে কাজ করছে, MnO2 এখানটাতে অনুঘটক হিসেবে কাজ করছে, নিচের কোনো রূপের পরিবর্তন করছে না। MnO2 যেরকম ছিল সেরকমই থাকছে, শুধুমাত্র বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করছে। তাহলে H2O2 নিজে থেকে ভেঙে গিয়ে উৎপন্ন হচ্ছে H2O আর অক্সিজেন গ্যাস। তাহলে এই বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করছে MnO2, তাই MnO2 হচ্ছে এখানটাতে অনুঘটক। এবার আরও এই ধরনের বিক্রিয়া আছে যেখানটাতে অক্সিজেন গ্যাস আমরা প্রস্তুত করতে পারি। আর একটা দ্বিতীয় বিক্রিয়া হলো কি, এটারই দ্বিতীয় বিক্রিয়া হলো সোডিয়াম পারঅক্সাইড দিয়ে বিক্রিয়া। সোডিয়াম পারঅক্সাইড সংকেত কি, যদি আমরা সোডিয়াম পারঅক্সাইড লিখি তাহলে হচ্ছে Na2O2, এটা হচ্ছে সোডিয়াম পারঅক্সাইডের সংকেত। এটার নাম কি তাহলে সোডিয়াম পারঅক্সাইড, ঠিক আছে, এটার নাম হচ্ছে সোডিয়াম পারঅক্সাইড। এই যৌগটা থেকে কীভাবে অক্সিজেন পাওয়া যায় এবার আমরা দেখব। সেটা আসার আগে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে MnO2 যদি না দিতাম তাহলে কি বিক্রিয়াটা এমন একদমই হতো না? কারণ আমি দেখছি যে এখানটাতে H2O2টা বিয়োজিত হয়ে H2 আর অক্সিজেন উৎপন্ন করছে। তো MnO2 যদি না দিতাম তাহলে কিন্তু বিক্রিয়াটা হতো এবং প্রচণ্ড ধীর গতিতে হতো, এত ধীর গতিতে হতো যে অক্সিজেন উৎপন্ন হতে প্রচুর সময় লাগতো। এর যে বিয়োজন সেটা প্রচণ্ড ধীর গতির, তো MnO2 দেওয়ার জন্য এর যে বিয়োজন সেটার গতিবেগটা কিন্তু বেড়ে যায়, প্রায় এখানটাতে হয় না বললেই চলে এরকমভাবে। এবার আমরা পড়বো Na2O2 থেকে কীভাবে পাওয়া যায় অক্সিজেন গ্যাস। Na2O2 শুধু যদি রেখে দিই সেরকমভাবে কিন্তু বিক্রিয়া করে না। Na2O2-র মধ্যে যেটা দিতে হয় সেটা হচ্ছে জল। Na2O2-র মধ্যে আমাদের যোগ করতে হবে হচ্ছে জল। তাহলে কি দেখব আমরা, এখান থেকে তৈরি হবে হচ্ছে NaOH আর অক্সিজেন গ্যাস। এখান থেকে তৈরি হবে NaOH আর অক্সিজেন গ্যাস। তাহলে এর মধ্যে আমাদের যোগ করতে হবে জল।
তাহলে বিক্রিয়াটা করার জন্য আমাদের একটা এরকম ফানেল লাগবে। এই ফানেলের মধ্যে আগে থেকে আমরা কি যোগ করে নিব, এর মধ্যে আগে থেকে আমরা দিয়ে রাখবো হচ্ছে Na2O2 সলিড Na2O2 এর মধ্যে দিয়ে রাখবো। এবার এই যে ফানেলটা নিলাম তার মুখে আমাদেরকে লাগাতে হবে কর্কের মধ্যে বা দুটো ছিদ্র আছে, দুটো ছিদ্র করা আছে। ছিদ্র দিয়ে এরকম ছিদ্র দিয়ে দুটো নল এর মধ্যে প্রবেশ করানো যায়। তো যে দুটো নল আমরা এখানটাতে প্রবেশ করাবো তার মধ্যে একটা হচ্ছে নির্গম নল, একটা কী নল, একটা হচ্ছে নির্গম নল, ঠিক আছে। আর একটা ছিদ্রতে আমাদের লাগাবো হচ্ছে বিন্দুপাতি ফানেল। সেটা কী জিনিস? বিন্দুপাতি ফানেল হচ্ছে বিন্দু বিন্দু করে কোনো কিছুকে এর মধ্যে ফেলতে সাহায্য করছে। তাহলে বিন্দু বিন্দু করে ফেলছে মানে এখানটাতে অবশ্যই একটা চাবি লাগানো আছে বুলেটের মতো। এই জায়গাটা আমি যদি কন্ট্রোল করি তাহলে কি হবে, এটা যদি বন্ধ করি তাহলে এটা বন্ধ হয়ে যাবে এই মুখটা, আর এটা যদি খুলি তাহলে ড্রপ ড্রপ করে এখানটাতে দ্রবণের মধ্যে পড়তে থাকবে। আচ্ছা, এখানেও মুখে কিন্তু একটা চিপি লাগানো থাকে। তাহলে এর মধ্যে যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে জল। এর মধ্যে কি নিচ্ছি? এর মধ্যে আমরা নিচ্ছি জল, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে জল। এর মধ্যে যেটা নিয়েছি সেটা কি? সেটা হচ্ছে জল। তাহলে জলই আমরা এখানটাতে ফোঁটা ফোঁটা করে জল ফেলবো। কার উপরে? Na2O2 উপরে আমরা জল ফেলব। তার ফলে কি উৎপন্ন হবে? তার ফলে উৎপন্ন হবে হচ্ছে অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাসগুলো বুদবুদ করে এটার মধ্যে দিয়ে তো বেরোতে পারবে না, তাহলে কোন দিক দিয়ে বেরোবে? নির্গম নল দিয়ে বেরোবে। প্রথম অবস্থায় কিছুটা পরিমাণ অক্সিজেন গ্যাসকে আমি বেরিয়ে যেতে দেবো। তার কারণ এই যে পাত্রের ভেতরে যে গ্যাস ছিল সেটা কি হবে? এর মধ্যে তো কিছু বাতাসও ছিল, অক্সিজেন উৎপন্ন হচ্ছে কিন্তু অক্সিজেন ছাড়াই পাত্রের মধ্যে কী ছিল? বাতাস ছিল। তো ওই বাতাসটাকে কি করতে হবে? বাতাসটা কিন্তু আমাদের এখান থেকে বের করে দিতে হবে। তাহলে এখানটাতে প্রথমে বাতাসটা এরকমভাবে বেরিয়ে যাবে, তারপরে কিন্তু অক্সিজেন গ্যাসটাকে আমরা সংগ্রহ করব। তার জন্য নির্গম নলটাকে এরকম একটা জলপূর্ণ গ্যাসডুরির মধ্যে প্রবেশ করাতে হবে। কিসের মধ্যে? জলপূর্ণ গ্যাসদুনির মধ্যে প্রবেশ করাতে হবে। তো এটা হচ্ছে এই পাত্র যেটার মধ্যে কি আছে? যেটার মধ্যে আমাদের জল আছে। এর উপরে আমাকে বসাতে হবে আর একটা জলপূর্ণ গ্যাস দ্রোণী, জলপূর্ণ একটা গ্যাস দ্রোণী বসাতে হবে এবং নির্গম নলটা এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এটার মধ্যেও পুরো জল থাকবে। যখন অক্সিজেন গ্যাসটা জমা হবে বুদবুদ করে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে অক্সিজেন গ্যাসটা আসবে, এসে জলটাকে নিচের দিকে নামাবে আর উপরের দিকে কিন্তু অক্সিজেন গ্যাসটা ধীরে ধীরে জমা হতে থাকবে। জলটাকে নিচের দিকে নামাবে মানে জলের কীরকম অপসারণ হবে? জলের নিম্ন অপসারণ হবে। জলকে নিচের দিকে নামাচ্ছে, দিয়ে উপরে গ্যাস জমছে, তার মানে জলে নিম্ন অপসারণ ঘটিয়ে উপরে অক্সিজেন গ্যাসটা জমা হবে। তাহলে পুরো ব্যাপারটা আর একবার বলে দিই। প্রথমে একটা আমরা কি করলাম? কনিক্যাল ফ্লাক্সের মধ্যে সোডিয়াম পারক্সাইডের টুকরো নিলাম, তারপর ওর মুখে দুটো ছিদ্রযুক্ত একটা কর্ক দিয়ে বন্ধ করলাম। একটা ছিদ্রের মধ্যে দিয়ে নির্গম নল বার করলাম, আর একটার মধ্যে দিয়ে আমরা কি করলাম? একটা বিন্দুপাতি পানেল যোগ করলাম। বিন্দুপাতি পানেলের মধ্যে আমরা কি নিয়েছি? জল নিয়েছি। এবার বিন্দুপাতি পানেলের মুখটা যখন খুলবো তখন ড্রপ ড্রপ করে Na2O2 উপরে জল পড়বে, তার ফলে দুজনের মধ্যে বিক্রিয়া হবে। বিক্রিয়া হয়ে কি উৎপন্ন হবে? অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এবার এই অক্সিজেন গ্যাসটা কিছুটা পরিমাণ আমরা বের হতে দিব, তার কারণ এর ভিতরে যেটা বাতাস ছিল সেটাও অক্সিজেনের সাথে বেরিয়ে যাবে। তারপরে আমরা নির্গম নলটাকে একটা জলপূর্ণ গ্যাসডুনির মধ্যে বসাবো। এখানটাতে গ্যাসটা কি হবে? গ্যাসটা উপর দিকে জমা হবে, জলটাকে নিচের দিকে নামবে, মানে জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারের মধ্যে অক্সিজেন গ্যাস জমা হবে। পুরোটা ভর্তি হয়েছে কিনা বোঝার জন্য এখান থেকে জলটা যখন সম্পূর্ণ নেমে যাবে তখন এই গ্যাস জারটাকে বাইরে বের করে নিয়ে এসে তার উপরে যদি আমরা একটা জ্বলন্ত, ধরো এটা এবার অক্সিজেন গ্যাস দ্বারা ভর্তি হয়ে গেছে, এটা বোঝার জন্য আমরা যদি এখানে একটা জ্বলন্ত শিখাহীন শলাকা প্রবেশ করাই, যদি শিখাটা উজ্জ্বলভাবে এরকম জ্বলে, তার মানে আমি বুঝবো যে আমাদের পুরো গ্যাস জারটা অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ হয়েছে। তাহলে এইভাবে আমরা Na2O2 আর H2O বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে পারি।
এছাড়া আরও আমরা দেখেছি কি, তোমরা নিজেরাই এই বিক্রিয়াটা বাড়িতে করেছো, অনেকেই হাতে কলমে বাড়িতে করেছো, সেটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণ দ্বারাও আমরা অক্সিজেন গ্যাস বের করতে পারি। তাহলে 3 নম্বরটা কি, জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণ দ্বারাও আমরা করতে পারি। জলের তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে ভোল্টামিটার। আমি যদি বাড়িতেই প্রস্তুত করতে চাই তাহলে এরকম একটা কাচের পাত্র নিব, ঠিক আছে। তোমরা তো করেইছো, অনেকেই বাড়িতে করেছো, তোমরা দেখেওছো, গ্রুপে অনেকেই ছবি পোস্ট করেছিলো। তো খুব সহজভাবে বইয়ে আরও একটা পদ্ধতি দেওয়া আছে। এখানে একটা রাবারের টুকরো নিয়েছে, ঠিক আছে। রাবারের টুকরোর মধ্যে কি করেছে, রাবারের টুকরোর মধ্যে দুটো পেরেককে আটকানো হয়েছে। পেরেক তোমরা জানো ধাতব জিনিস, তার মানে তড়িৎ পরিবহন করতে পারবে। আর এর মধ্যে কী নেওয়া হয়েছে, তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমি কী নিব, আমি নিব হচ্ছে লবণযুক্ত জল, লবণাক্ত জল। এবার এখান থেকে একটা তার বের করব, বের করে ওটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যোগ করলাম। আর একটা তার বের করে আমি কি করলাম, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম। তাহলে যেটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে সেটাকে আমি কি বলবো, তাহলে এটাকে আমরা, এটা হয়ে গেল আমাদের অ্যানোড। আর যেটা আমার নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে ক্যাথোড, তাই না, অ্যানোড আর ক্যাথোড। এবার যখনই আমি এখানে আমি একটা সুইচ যোগ করতে পারি। যখনই আমি সুইচটাকে কি করব, অন করব, তখনই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং দ্রবণের মধ্যে দিয়ে তোমার হচ্ছে আয়নের প্রবাহ হবে। তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, দ্রবণের মধ্যে দিয়ে আয়নের প্রবাহ হবে এবং তার ফলে তোমার ক্যাথোডে এবং অ্যানোডে কি জমা হবে, রাসায়নিক বিক্রিয়া হবে এবং দুই ক্যাথোড এবং অ্যানোডের উপরে গ্যাস জমা হতে থাকবে। তোমরা ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া পড়েছো। ক্যাথোডের মধ্যে কি জমা হবে, ক্যাথোড তার মানে সি, তার মানে এখানে কে যাবে, ক্যাটায়ন। তাহলে জলে যখন আমরা জলকে যদি ভাঙি তাহলে এখানে কি হয়, OH মাইনাস আর H প্লাস। তাহলে তোমার ক্যাথোড বিক্রিয়ায় তাহলে কে যাবে, ক্যাটায়ন যাবে, মানে H প্লাস যাবে। সেই ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোড থেকে, দিয়ে সেখানটায় কি হবে, H প্রথমে হবে, তারপরে H পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস হবে। আর অ্যানোডে কী হবে, অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন, তাই না। অ্যানোডে কে যাবে, তার মানে এ যাবে, তার মানে অ্যানায়ন যাবে, মানে OH মাইনাস যাবে। তাহলে OH মাইনাস ওখানে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, দিয়ে OH মূলক হবে। তারপর OH মূলকটাই কী হবে, 4 অণু OH মূলক থেকে তৈরি হবে হচ্ছে জল আর অক্সিজেন গ্যাস। তার মানে তোমার অ্যানোডে তৈরি হচ্ছে অক্সিজেন গ্যাস আর ক্যাথোডে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে অ্যানোডে তৈরি হবে হচ্ছে অক্সিজেন গ্যাস, তাই তো, আর ক্যাথোডে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এবার আমরা জানি যে যতটা পরিমাণ হাইড্রোজেন হবে অক্সিজেন তার থেকে অর্ধেক হবে। তার মানে যদি মনে করো হাইড্রোজেন গ্যাস এতটা পরিমাণে তৈরি হয়, তাহলে অক্সিজেন গ্যাস কী হবে, তার অর্ধেক পরিমাণে অক্সিজেন গ্যাস তৈরি হবে। তার মানে এতটা অক্সিজেন গ্যাস তৈরি হবে, অর্থাৎ অ্যানোড থেকে আমি অক্সিজেন গ্যাসটা পেয়ে যাব, অ্যানোড থেকে আমি অক্সিজেন গ্যাসটা পেয়ে যাব। এভাবেও আমরা কিন্তু জলে তড়িৎ বিশ্লেষণ করে অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে পারি। এবার আমরা দেখব পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস কীভাবে প্রস্তুত করা হয়। এতক্ষণ যে বিক্রিয়াগুলো আমরা পড়ছিলাম, তো সেগুলোর থেকে পরীক্ষাগারে মানে তোমার ল্যাবরেটরিতে কীভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়। পরীক্ষাগারে অক্সিজেন গ্যাসের প্রস্তুতি, এর জন্য প্রথমে একটা পরীক্ষা করা হয় কোনো অনুঘটক লাগবে কিনা এটা দেখার জন্য। প্রথমে একটা পাত্রের মধ্যে এরকমভাবে বালি নিয়ে নেওয়া হয়। তাহলে এর মধ্যে যেটা নেওয়া আছে সেটা হচ্ছে বালি, প্রচুর পরিমাণে এখানটাতে বালি নিয়ে নেওয়া হয়। এবার বালির মধ্যে দুটো টেস্ট টিউব এভাবে বসিয়ে দেওয়া হয়। একটা টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয় পটাশিয়াম ক্লোরেট, আর একটা টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয় পটাশিয়াম ক্লোরেটের সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে একটাতে নিলাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, ঠিক আছে, আর একটাতে নিলাম কি পটাশিয়াম ক্লোরেটের সাথেই আরও একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে এটা হচ্ছে MnO2 আর এটা হচ্ছে KClO3, পটাশিয়াম ক্লোরেট, আর এটাও তার মানে কি আছে KClO3, পটাশিয়াম ক্লোরেট। এবার আমি যদি এইটাকে উত্তপ্ত করি বার্নার দিয়ে, বুনসেন বার্নার দিয়ে যদি উত্তপ্ত করি, তাহলে দেখা যায় কি যখন উষ্ণতা তোমার 250 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে,
মানে তোমার 250 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে। শুরু হয় 230 ডিগ্রি থেকে, 230 ডিগ্রি সেলসিয়াসেই কিন্তু অক্সিজেন গ্যাস বেরোনো শুরু হয়। তাহলে 230 থেকে 250-র মধ্যে দেখা যায় কি দ্বিতীয় যে টেস্ট টিউব, তাহলে এটা হচ্ছে 1 নম্বর টেস্ট টিউব আর এটা হচ্ছে 2 নম্বর টেস্ট টিউব। তো 2 নম্বর টেস্ট টিউবের মুখে যদি এরকমভাবে একটা শিখাহীন পাটকাঠি ধরা যায়, তাহলে দেখা যায় শিখাটা উজ্জ্বলভাবে জ্বলছে। কিন্তু এটাই যদি এখানটা 1 নম্বরে ধরা যায়, তাহলে কিন্তু দেখা যাবে এই 1 নম্বর টেস্ট টিউবে কোনো শিখা এরকম জ্বলছে না। তার মানে 2 নম্বর টেস্ট টিউব থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে, যা শিখাটাকে উজ্জ্বলভাবে জ্বলতে সাহায্য করেছে। কিন্তু এইখানটাতে কোনো MnO2 ছিল না, তাই এখানটাতে 250 ডিগ্রি সেলসিয়াস বা 230 ডিগ্রি সেলসিয়াসে কোনো অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়নি। ঠিক আছে, এবার উষ্ণতাটা বাড়াতে 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 আমি কোথায় পৌঁছালাম? আমি 600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালাম। ঠিক আছে, উষ্ণতা বাড়াতে বাড়াতে আমরা এটাকে হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালাম। তো 600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর কি দেখা গেল? 600 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা পৌঁছানোর পর আমরা দেখলাম যে 600 থেকে দেখুন ধীরে ধীরে 650 ডিগ্রি সেলসিয়াস হলো। তখন দুটো টেস্ট টিউব থেকেই অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। মানে এখানেও যদি তখন একটা শিখাহীন জ্বলন্ত শলাকা প্রবেশ করানো যায়, তাহলে এটাও কিন্তু কি দেখা গেল? উজ্জ্বলভাবে জ্বলছে। মানে 1 নম্বর টেস্ট টিউবেও শিখা জ্বলছে, 2 নম্বর টেস্ট টিউবেও শিখা জ্বলছে। তার মানে দুটো টেস্ট টিউব থেকেই কী উৎপন্ন হচ্ছে? অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে এই পরীক্ষাটা থেকে আমি কী বুঝতে পারলাম? যে যদি আমাদের MnO2 না থাকতো, তাহলে KClO3 এটা থেকে আমরা কি পেতাম? এটা থেকে আমরা অক্সিজেন গ্যাস পেতাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের উষ্ণতা লাগতো হচ্ছে 650 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু KClO3-র সাথে MnO2 মেশানোর জন্য কি হচ্ছে? অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং MnO2টাও অবিকৃত থাকছে। উষ্ণতাটা যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে 230 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ MnO2 কী করছে? MnO2-র ভূমিকা কি? MnO2 বিক্রিয়াটা কম উষ্ণতায় হতে সাহায্য করছে এবং বিক্রিয়ার গতিটা বাড়াচ্ছে। তার মানে MnO2 এখানটাতে একটা অনুঘটক হিসেবে কাজ করছে। MnO2 না দিলে বিক্রিয়াটা হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের বেশি উষ্ণতার দরকার হবে। তো আমরা এবার এই বিক্রিয়াটা থেকে আমরা বুঝতে পারলাম যে MnO2 এখানটাতে অনুঘটক হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং MnO2 যদি আমরা ব্যবহার করি, তাহলে বিক্রিয়াটা কম উষ্ণতাতেই সম্পূর্ণ করা সম্ভব। এবার পরীক্ষাগারে অ্যাকচুয়ালি কীরকম অ্যাপারেটাস না হয় এটাকে উৎপন্ন করার জন্য। পরীক্ষাগারে যেহেতু আমরা উত্তপ্ত করব, কাকে কাকে উত্তপ্ত করব? KClO3-কে উত্তপ্ত করব। কার সাথে উত্তপ্ত করব? আমরা MnO2-র সাথে উত্তপ্ত করব। তাহলে এখানে কি উৎপন্ন হবে? KCl উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে, আর MnO2 কিন্তু অবিকৃত অবস্থায় থাকবে। তার মানে MnO2 এখানটাতে অনুঘটক হিসাবে কাজ করছে। এটা কিন্তু ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করা নেই। যেহেতু এটাকে উত্তপ্ত করা হচ্ছে, কতটা 230 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হচ্ছে, তাহলে যে পাত্রে আমরা উত্তপ্ত করব সেটাকে কিন্তু খুব শক্ত পাত্র হতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ল্যাবরেটরিতে যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে কাঁচের জিনিস। তো আমরা যে টেস্ট টিউবটা নিব সেটাও কিন্তু একটা হার্ড গ্লাস টেস্ট টিউব দিতে হবে, প্রচণ্ড শক্ত একটা টেস্ট টিউব নিতে হবে। ঠিক আছে, এবার এর মধ্যে একটা কর্ক লাগানো আছে, কর্কের মধ্যে যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে কি লাগানো আছে? ছিদ্র দিয়ে কিন্তু নির্গম নল লাগানো আছে। ছিদ্র দিয়ে নির্গম নল লাগানো আছে। নির্গম নলটা কোথায় প্রবেশ করানো আছে? নির্গম নলটা প্রবেশ করানো আছে একটা জলপূর্ণ গ্যাস দ্রবীর মধ্যে। জলপূর্ণ গ্যাস দ্রবীর মধ্যে নির্গম নলটা প্রবেশ করানো আছে। তো এটা কি? এখানে একটা আছে জলপূর্ণ গ্যাস দ্রোণী। ঠিক আছে, এখানে আছে জলপূর্ণ গ্যাস দ্রোণী। তাহলে এটা কি? এটার মধ্যে কি পূর্ণ আছে? এটার মধ্যে কিন্তু জল ভর্তি করা আছে। এর মধ্যে কি করা আছে? জল ভর্তি করা আছে। আর এটার মধ্যেও কি আছে? এই পাত্রের মধ্যেও কি আছে? জল আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা হার্ড গ্লাস টেস্ট টিউব, এটা হচ্ছে কর্ক, এটা কি? এটা হচ্ছে নির্গম নল, আর এটা হচ্ছে জলপূর্ণ গ্যাস দ্রোণী। এবার এটা কি করতে হবে? তো এমনি এরকম করে দাঁড়িয়ে থাকতে পারবে না। তাহলে এটাকে কিন্তু আমাকে ক্ল্যাম্প দিয়ে আটকাতে হবে। কি করতে হবে? আমাকে ক্ল্যাম্প দিয়ে আটকাতে হবে। এরকমভাবে তোমরা ক্ল্যাম্প দেখেছো। ক্ল্যাম্পের কাজ কি? ক্ল্যাম্পের কাজ হচ্ছে কোনো কিছুকে এরকমভাবে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে। তাহলে এই ক্ল্যাম্প দিয়ে এটাকে এরকমভাবে দাঁড় করিয়ে
রাখা আছে। এবার আমি কি করব, এই পাত্রের মধ্যে কি কি জিনিস নিব, তাহলে এর মধ্যে নিব আমরা KClO3, আর কি নিব আমরা MnO2। এগুলো নিয়ে দুটো মিশ্রণ একসাথে ভালোভাবে মেশাবো। এক্ষেত্রে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে নিতে হবে, দুটোকে খুব ভালো করে মেশাতে হবে, যে যাতে একটার সাথে একটা খুব ভালোভাবে মিশে যায়। ঠিক আছে, এবার আমরা কি করব, এটাকে গরম করব। তো এই যে পরিমাণটা নিচ্ছি, কী কী নিচ্ছি এখানটাতে, আমরা নিচ্ছি KClO3 আর আমরা নিচ্ছি হচ্ছে MnO2। এবার এটা হচ্ছে কিভাবে মেশাবো, আমরা 4:1 অনুপাতে মেশাবো, 4 ভাগ KClO3-র সাথে 1 ভাগ MnO2 মেশাবো। এটাকে আমরা কি করব, এবার এটাকে আমরা বার্নারের সাহায্যে বুনসেন বার্নার দিয়ে এটাকে উত্তপ্ত করব। তাহলে এটাকে ধরো, বার্নারটাকে আমি হাতের মধ্যে ধরে বার্নার দিয়ে আমি এটাকে কি করছি, নিচ দিক থেকে উপর দিকে এরকমভাবে গরম করছি। খুব ভালোভাবে মিশ্রণটাকে মেশালাম, KClO3 আর MnO2 খুব ভালোভাবে মেশালাম, মিশিয়ে আমি বার্নার দিয়ে এটাকে উত্তপ্ত করছি। যখনই দেখবো 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে যাচ্ছে উষ্ণতাটা, তখনই কী হবে, এখান থেকে বুদবুদ করে অক্সিজেন গ্যাস বেরোতে থাকবে। এবার এই যে অক্সিজেন গ্যাস যখন বেরোতে থাকবে, তখন আমরা কী করবো, ভেতরে কিছুটা পরিমাণ বায়ু আছে, প্রথমে কিছুটা পরিমাণ অক্সিজেন গ্যাসকে বেরিয়ে যেতে দেবো। তারপরে এই নির্গমনালের শেষ প্রান্তটাকে আমি কী করব, একটা জলপূর্ণ গ্যাস ধরনীর মধ্যে প্রবেশ করা। তাহলে যে অক্সিজেন গ্যাসটা বেরোবে সেটা এখান থেকে বুদবুদ করে গিয়ে জলটাকে নিচে নামাবে, নামিয়ে গ্যাস পাত্রের উপরে জমা হবে। তার মানে জলের নিম্ন অপসারণ দ্বারা তোমার গ্রাহক পাত্রের মধ্যে অক্সিজেন গ্যাসটা জমা হতে থাকবে। তো এটাই গেল আমাদের অক্সিজেন গ্যাসের প্রস্তুতি। যখন আমরা উত্তপ্ত করব, তখন আমাদের হার্ড গ্লাসটাকে এরকম বাঁকাভাবে রাখতে হবে। তাহলে কী কী সতর্কতা আমাদের নিতে হবে এই পরীক্ষাটা করার জন্য? সতর্কতা হচ্ছে, আমাদের পরিমাণটা যেন ঠিক, মানে 4:1 অনুপাতে যেন আমাদের KClO3 আর MnO2টাকে কী করা হয়, খুব ভালোভাবে মেশানো হয়, খুব ভালোভাবে যাতে এটাকে মেশানো থাকে। আর 2 নম্বর কি সতর্কতা আমরা নিব, যেন হার্ড গ্লাসটাকে কাত করা থাকে। আর কি, আমরা যে MnO2টাকে নিয়েছি তার অনুঘটক হিসেবে, MnO2 এখানটাতে কী হিসেবে কাজ করছে, এখানে অনুঘটক হিসেবে কাজ করছে। তো এই অনুঘটকে, এখানে অনুঘটকের মধ্যে যাতে কোনো রকম তোমার চারকোল গুঁড়ো বা অ্যান্টিমনি সালফাইডের গুঁড়ো যাতে মিশে না থাকে, কারণ এরা যদি মিশে থাকে তারা এতে কার্যকারিতাটাকে কিন্তু নষ্ট করে দেবে। এই যে জিনিসগুলো যদি মিশে থাকে, তাহলে এরা কী করবে, MnO2-র কার্যকারিতাটাকে কমিয়ে দেবে। আচ্ছা, আর কি করতে হবে, এই যে হার্ড গ্লাসটা আমরা নিয়েছি, হার্ড গ্লাস টেস্ট টিউব যে আমরা নিয়েছি, সেটাকে কি করতে হবে, সে টেস্ট টিউবটাকে সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে, সামনের দিকে বাঁকিয়ে রাখতে হবে, যাতে অক্সিজেন গ্যাসটা সহজে বাইরে বেরিয়ে যেতে পারে। এগুলো আমাদের সতর্কতা নিতে হবে। তাহলে পুরো পরীক্ষাটা বুঝতে পেরেছো। একটা হার্ড গ্লাস টেস্ট টিউবের মধ্যে KClO3 MnO2টাকে 4:1 অনুপাতে ভালোভাবে মিশিয়ে না হলো, গ্লাস টিউবের মুখটা কর্ক দিয়ে বন্ধ করা হলো, কর্কের মধ্যে একটা নির্গমনল প্রবেশ করানো হলো। যখন এবার বুনসেন বার্নার দিয়ে যখন হার্ড গ্লাস টেস্ট টিউবের মিশ্রণটাকে উত্তপ্ত করা হলো, তখন প্রথমে কিছুক্ষণ অক্সিজেন গ্যাসটা বুদবুদ করে যে গ্যাস বেরোচ্ছে সেটা বেরোতে দেওয়া হলো। তারপরে নির্গম নলটাকে একটা জলপূর্ণ গ্যাস দুটির মধ্যে প্রবেশ করানো হলো। কিছুক্ষণ পর আমরা দেখব যে জলকে নিচের দিকে নামিয়ে উপরে গ্যাস জমা হচ্ছে। সম্পূর্ণ গ্যাস পাত্র জমা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব, গ্যাস পাত্রটার অক্সিজেন দ্বারা পূর্ণ হয়েছে কিনা সেটা দেখার জন্য যদি আমরা এখানটাতে একটা শিখাহীন জ্বলন্ত শলাকা প্রবেশ করা, তাহলে সেটা কি হবে, উজ্জ্বল শিখাতে জ্বলতে থাকবে। যদি উজ্জ্বলভাবে জ্বলে, তাহলে আমরা বুঝবো যে ওটা অক্সিজেন গ্যাস দ্বারা সম্পূর্ণ ভর্তি হয়েছে। পরীক্ষাটা করার জন্য আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদের এই পরিমাণটা ঠিক রাখতে হবে এবং খুব ভালোভাবে মেশাতে হবে। MnO2 অনুঘটক যেটা কাজ করছে তার কার্যকারিতা যাতে ব্যাহত না হয়, তার জন্য দেখতে হবে তার মধ্যে চারকোল গুঁড়ো বা অ্যান্টিমনি সালফাইড মিশে আছে কিনা।
যদি মিশে থাকে সেগুলোকে একে আলাদা করতে হবে, তারপর এমুলেটরটাকে ব্যবহার করতে হবে। এমুলেটর নিজেও একদম কালো গুঁড়ো পদার্থ, কয়লার গুঁড়ো যেমন দেখতে হয় এমুলেটর সেরকমই দেখতে হয়, সেই জন্য তোমার এমুলেটরের মধ্যে অনেক সময় চারকোল গুঁড়ো মিশে থাকতে পারে, সেটাকে আলাদা করতে হবে। আর যেটা হার্ড গ্লাস টেস্ট টিউব নিতে হবে সেটাকে সামনের দিকে এরকমভাবে বাঁকিয়ে রাখতে হবে। তো এইগুলোই গেল আমাদের মোটামুটি অক্সিজেনের প্রস্তুতি। এই যে সমীকরণ যেটা সেটা আমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য আমাদের এখানটাতে আমরা দিব হচ্ছে 2KClO3, তাহলে এটা কী হয়ে যাবে এদিকে 2KCl, আর এটা হয়ে যাবে 3O2। তাহলে এই বিক্রিয়াটা আমাদের ব্যালেন্স সমীকরণ। তাহলে কী কী আমাদের জিনিসপত্র লাগছে অক্সিজেন গ্যাসের ল্যাবরেটরিতে, মানে পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির জন্য কী কী জিনিস লাগছে? পটাশিয়াম ক্লোরাইড লাগছে, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড লাগছে রাসায়নিক দ্রব্য হিসাবে। আর যন্ত্রপাতিতে কী লাগছে? হার্ড গ্লাস টেস্ট টিউব, কর্ক, তারপরে হচ্ছে স্ট্যান্ড, বুনসেন বার্নার, নির্গম নল, জলপূর্ণ গ্যাসতনি, এগুলো হচ্ছে যন্ত্রপাতির মধ্যে এই জিনিসগুলো আমাদের দরকার লাগছে। আর এটা হচ্ছে আমাদের পরীক্ষার পদ্ধতিটা তো আলোচনা করলাম সংক্ষেপে। তারপরে হচ্ছে পর্যবেক্ষণ আমরা দেখলাম, তারপরে গ্যাসটাকে সংগ্রহটাও আমরা বললাম, জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করতে হবে। তারপরে গ্যাসটা পূর্ণ হয়েছে কিনা দেখার জন্য শলাকা প্রবেশ করাতে হবে। শলাকাটা যদি শিখাহীন শলাকা, যদি উজ্জ্বল শিখা জ্বলে তার মানে গ্যাসটা পূর্ণ হয়েছে, গ্যাস জারটা অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ হয়েছে। তারপর সেটাকে একটা ঢাকনা দিয়ে কিন্তু আটকে রাখতে হবে। আর আমাদেরকে পরীক্ষাটা করার সময় এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। তো এগুলো গেল আমাদের অক্সিজেন গ্যাসের প্রস্তুতি। আমরা অক্সিজেন গ্যাসের বিক্রিয়াগুলো আগেই করে নিয়েছিলাম, এর পরের দিন আমরা করব হাইড্রোজেন গ্যাস।